নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? এর পরের ব্লগে আপনাদের আবার স্বাগত। কাল আমরা সেই শ্রীনগর পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেছিল। রাতে এসে হোটেল ঘর খুঁজে আমরা আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। যে যার ঘরে একটু আড্ডা মারলাম, সবাই মিলে গল্প গুজব করলাম, রাত্রে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আজ সকালে আমরা বেরোচ্ছি শ্রীনগর আমাদের হোটেল থেকে। আমরা ঠিক 7 নম্বর যে গেট, মানে আমাদের যে ডাল লেকের যে গেট আছে, নৌকার যে গেট, সেই 7 নম্বর গেট থেকে আমরা ঠিক তার অপোজিটে আমরা ছিলাম। সেখান থেকে বেরিয়ে এখন আমরা সোজা যাব প্রথমে টিউলিপ গার্ডেন দেখতে। আপনি যখন শ্রীনগরে ঢুকবেন, ডাল লেক যেই শুরু হবে দেখবেন পরপর গেট নাম্বার, শিকারার যে গেট, যেখান থেকে শিকারা রাইড হয়, সেই গেট 1, 2, 3, 4, 5 করে এরকম ভাবে পরপর কিছু দূর অন্তর অন্তর গেট তৈরি করা আছে। সুন্দর সাজানো কাঠের একটা করে শেড করে গেট তৈরি করা আছে। সেই ঠিক 7 নম্বর গেটের উল্টো দিকে আমরা ছিলাম হোটেল জমরুদ বলে একটি হোটেলে। দারুণ সুন্দর হোটেল, একদম ডাল লেক ফেসিং। এই দেখুন, এই হচ্ছে তার হোটেলের সামনেটা, আর এই হচ্ছে তার ঘর এবং টয়লেট। রুমের ভাড়া এবং ফ্যাসিলিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে যোগাযোগ করতে পারেন। তাহলে সবাই মিলে চলুন আমরা যাই টিউলিপ গার্ডেনে। ডাল লেকের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা উত্তর দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে সোজা গেলে পুরো ডাল লেকটাই আমরা কভার করে, যেখানে ডাল লেক শেষ হবে সেই রাস্তা দিয়ে আমরা ডান দিকে বেঁকে যাবো। ডান দিকে কিছু দূর যাওয়ার পরে টিউলিপ গার্ডেন। সেখানে গিয়ে কি কি করছি আমরা আপনাদের জানাচ্ছি, দেখতে থাকুন। ডাল লেক ভারতের জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত, এটা আমরা সবাই জানি। এই ডাল লেক কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম নগর বেষ্টিত হ্রদ। এটি পর্যটন ও স্থানীয় দ্বারা শ্রীনগরের সর্বাধিক দর্শনমূলক জায়গা। এখানে 4টি ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখা যায়। এটি কাশ্মীরের পর্যটন ও বিনোদনের সঙ্গে জড়িয়ে আছে। এটিকে ফুলের হ্রদ, কাশ্মীরের তাজরত্ন অথবা শ্রীনগরের রত্নও বলা হয়। এই হ্রদটি বাণিজ্যিকভাবে মাছ ধরা এবং জলজ উদ্ভিদ আহরণের গুরুত্বপূর্ণ উৎস। প্রায় 15.5 কিলোমিটার অর্থাৎ 9.5 মাইল পাহাড়ের খাঁজে এই হ্রদটি অবস্থিত এবং বিস্তৃত। এখানে সারিবদ্ধভাবে মুঘল সাম্রাজ্যের বাগান, প্রমোদ উদ্যান, বাসযোগ্য বজরা সরাইখানা দ্বারা বেষ্টিত। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে তৈরি বাগান ও শালিমার উদ্যান, নিশাত উদ্যান থেকে রঙিন শিকারায় ভ্রমণ করে হ্রদের নান্দনিক দৃশ্য দেখাই ছিল তাদের কাজ। শীতকালের তাপমাত্রা মাঝে মধ্যে -11 সেলসিয়াস পর্যন্ত চলে যায়। তখন লেকের জলে বরফও জমে।
টিউলিপ গার্ডেনে ঢোকার জন্য যেখানে আমাদের কার পার্কিং এরিয়া আছে, মানে যেখানে গাড়ি পার্কিং হবে আপনাদের বা আমার, সেখান থেকে 1/2 কিলোমিটার মতো আপনাকে এগিয়ে যেতে হবে সোজা রাস্তা ধরে টিউলিপ গার্ডেনের এন্ট্রি গেটে যাওয়ার জন্য। এবার টিউলিপ গার্ডেনের এন্ট্রি গেটে যাওয়ার জন্য রাস্তাটা ভারী সুন্দর, দুদিকে গার্ডেন মতো করা আছে, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, দুদিকে গাছ। অ্যাকচুয়ালি হয়েছে কি, যেখানে পার্কিং এরিয়া সেখানেই এক্সিট গেটটা হয়েছে, এবং সেই এক্সিট গেট হওয়ার কারণে যতখানি জায়গা আছে ততখানি জায়গা পুরোটা আপনাকে কভার করে গিয়ে তবে গেটটায় পৌঁছাতে হয়। এই আমরা পৌঁছে গেলাম টিউলিপ গার্ডেনের গেটে, মেন গেটে, যেখান থেকে আমাদের টিকিট কেটে ঢুকতে হবে। এই টিকিটের মূল্য হচ্ছে সাধারণ অ্যাডাল্টদের জন্য টিকিটের মূল্য 75 টাকা, ইন্ডিয়ান অ্যাডাল্টদের জন্য। 12 বছরের নিচে শিশুদের জন্য টিকিটের মূল্য 30 টাকা। আর এনআরআইদের জন্য, যারা বিদেশ থেকে আসবে, পর্যটক বা বিদেশে থাকেন, বা এনআরআই জানি না আছে কিনা এনআরআই সিস্টেম, কিন্তু যারা বিদেশি পর্যটক তাদের জন্য 200 টাকা পার পার্সন। এখন আমরা পৌঁছে গেছি টিউলিপ গার্ডেনের ভেতরে। এবার দেখুন সেই বিখ্যাত টিউলিপ গার্ডেন কাশ্মীরের, তার সৌন্দর্য বলাই বাহুল্য, না চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। আপনারা দেখুন, পামির মালভূমি ও হিন্দুকুশ পর্বতমালার এলাকা থেকে উদ্ভূত হয়ে কাজাকিস্তানে স্থানান্তরিত হয়, যা পরবর্তী মধ্যপ্রাচ্যে, আফগানিস্তান, ইউরোপের দক্ষিণাংশ ও উত্তর আমেরিকা, এশিয়ার আনাতোলিয়া থেকে ইরানের পূর্বাংশ, চীনের উত্তর পূর্বাংশ ও জাপানে উদ্ভিদ পাওয়া যায়। টিউলিপের সাথে হল্যান্ডের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। 16শ শতাব্দী থেকে টিউলিপের চাষ হয়ে আসছে এই হল্যান্ডে। পারস্যে লাল টিউলিপকে ভালোবাসার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। এই লাল টিউলিপ আদান প্রদানে একে অপরকে ভালোবাসা প্রদান করে, এবং হলুদ টিউলিপ বিনিময়কে আশাহীন ও সম্পূর্ণরূপে নিরাশাগ্রস্ত আকারে তুলে ধরা হয়। এরপর যা হয় আর কি, এত সুন্দর দৃশ্য দেখে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। ছবি তোলার মধ্যে বেশি করে আমার হাতের ক্যামেরাই বেশি কাজ করেছে, যার জন্যে আমি ছবিতে একটু কম, বাদ বাকি সবাই আছে। টিউলিপ গার্ডেনে এসছি, আর সেলফি তুলবো না, তাই আমি আর বলানি সবার আগে একটা সেলফি তুলে নিলাম। এরপর একে একে গ্রুপ ছবি তোলার পালা শুরু হলো। অনেকক্ষণ ধরে সেই পালা চললো গ্রুপ ছবির। তারপরে আমি আবার মন দিলাম নিজের ভিডিওতে।
এরপর আমরা হোটেলে ফিরে এলাম। তারপর একটু ফ্রেশ হয়ে যে যার লাঞ্চ করে আমরা তারপরে ঘুরতে গেছিলাম শিকারা রাইডে। শিকারা রাইড আমাদের হোটেলের ঠিক সামনের গেটেই 7 নম্বর শিকারা গেট। তো আমরা প্রায় 1 ঘন্টার জন্য শিকারা রাইডে গেছিলাম। তো এতদিন ছবিতে দেখে এসেছি মানুষজন শিকারাতে করে ডাল লেকে ঘুরছে, আজ নিজেই সাক্ষী হলাম। শিকারাতে চড়ার প্রথমে একটু ভয় ভয় করছিল, আমি অ্যাকচুয়ালি আমার নৌকাতে ভয়, জলে আমার খুব ভয়, কিন্তু পরে 10 মিনিট পরে দেখলাম সব ঠিক হয়ে গেল। খুবই সুন্দর করে আমরা ঘুরে এলাম। তার সঙ্গে যে হাউস বোট গুলো আছে, হাউস বোটের পাশ দিয়ে ভেতরে মিনা বাজার, শিকারা যেখানে তৈরি হয় তার একটা ফ্যাক্টরি আছে, তার জন্য ফ্লোটিং মার্কেট, প্লাস আপনার একটা জলে একটা আগাছা মতো জন্মায় যেটা নাকি খুব ওদের ভেজিটেবলের কাজ দেয়, সেগুলোও দেখালো। দেখে আমরা প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে ফিরে আসলাম। অ্যাকচুয়ালি শিকারা রাইডের কথা বলি, শিকারা রাইড আমাদের প্রতি 4 জনে একটা করে বোট সিলেক্ট হয়, মানে 4 জনের বেশি বোট বসতে দেয় না, এবং আমাদের জন্য 4 জনের জন্য নিয়েছিল 750 টাকা। সেটা আমরা আগে থেকেই দরদাম করে নিয়েছিলাম। আমাদের মোট 4টে নৌকা গেছিল বা 4টে শিকারা গেছিল, সেই 4টে শিকারায় আমরা সবাই মিলে রাইড করেছি ডিস্ট্রিবিউট করে। আপনি যখন শিকারাতে চড়বেন তখন আপনার পাশে অনেক রকম ব্যাপারী আপনার সামনে নৌকা করে বা আর এক ছোট ছোট শিকারা করে এসে হাজির হবে। যেমন তার মধ্যে ছিল কাবাব, ওদের কাওয়া বলে একটা ওদের পানীয়, তরল পানীয় হয় যেটা ওদের হেলথের জন্য অনেক উপকারী, সেটার জন্য এসেছিল, চায়ের জন্য এসেছিল, ফ্রুট স্যালাডের জন্য এসেছিল, কফির জন্য এসেছিল, এবং বিভিন্ন রকম শাল বা প্রসাধনী জিনিসপত্র বিক্রি করার জন্য পাশে পাশে ঘুরে বেড়াবে। আপনার যদি ইচ্ছা হয় ওখানে শিকারা রাইড করতে করতে আপনি সেগুলো এনজয় করতে পারেন, আর যদি না ইচ্ছা হয় তাহলে বলে দেবেন, ওরা কিচ্ছু বলে না, ওরা চুপচাপ আপনাকে একগাল মুখে হাসি নিয়ে ওরা আবার ওদের শিকারা অন্যদিকে অন্য যাত্রীর কাছে গিয়ে তাদের নৌকা ভেড়ায়। আমাদের ঠিক সামনের সিটে বসে আছে অমিতাভদা আর শুভ্রা বৌদি, তারা তাদের মতো এনজয় করছে শিকারা রাইড। এটা একটা ফ্লোটিং রেস্টুরেন্ট, ট্রাই অ্যান্ড টেস্ট। আপনি গিয়ে তার সামনে পাশে দাঁড়িয়ে আপনি ওখানে অর্ডার করতে পারেন, এবং আপনার যদি কিছু ভালো লাগা খাবার থাকে, বিকেলবেলা স্ন্যাক্স, আপনি এখান থেকে কিনে শিকারা চড়তে চড়তে সেটা এনজয় করতে পারেন। এই আমি আর বনানি চলতে চলতে আবার সেই সেলফি। এই সেই ফ্লোটিং মার্কেট। আপনি এখানে আপনার শিকারাটাকে দাঁড় করিয়ে তাদের আতিথ্যতা গ্রহণ করতে পারেন। খুবই অতিথি পরায়ণ তারা, খুবই ভালো ব্যবহার। আপনাদের এখানে যদি কিছু কেনাকাটার থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য তাদের গিফট করার জন্য শাল বা ওদের নিজস্ব হস্তশিল্পের যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো দেখে শুনে আপনি দরদাম করে কিনবেন। অবশ্যই দরদাম করে কিনবেন, না হলে কার কাছে কি দাম নেয় সেটা একটুখানি বলা মুশকিল। তো সুতরাং আপনারা যা কি করবেন দরদাম করেই কিনবেন। চলতে চলতে হঠাৎ দেখা আর একটা শিকারা, যেখানে আমাদের আরো 4 জন বন্ধু, সুজিত দা, মানসীদি, অমিতোষ আর রিঙ্কু বৌদি।
চলতে চলতে আবার চেনা লোক, ডাকু, দেবযানী, তার দুই ছেলে আমাদের পাশ দিয়ে আস্তে আস্তে হাসতে হাসতে বেরিয়ে গেল। এর মাঝে কিন্তু উকি মেরে গেল পার্থ আর লক্ষ্মী, তার সঙ্গে ছিল জিৎ আর সরস্বতী। সেদিন আমরা আর কোথাও যাইনি। হোটেলে এসে আমরা যে যার আড্ডা মেরেছি, তার ভিডিও আর করিনি। তারপরের দিন সকালে আমাদের প্রোগ্রাম ছিল, আমরা যাব গুলমার্গ। তো সেই মতো সকাল 9টা, 9:30, 10টা নাগাদ ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। গুলমার্গ যেতে হলে লালচক মার্কেটের পাশ দিয়ে যেতে হয়। সবাই লালচক মার্কেটে যায়, লালচক মার্কেট বিখ্যাত একটা জায়গা, সেই জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত লালচক মার্কেটে যাওয়াই হয়নি। হয়তো এমন কোনো ভবিষ্যতে লেখা আছে কপালে যে আবার হয়তো আমরা যাব সেখানে, এবং পরবর্তীকালে সব জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে নিজেদের মতো করে দেখব। সেই জন্যই হয়তো এবার যাওয়া হলো না, জানি না কি জন্য যাওয়া হলো না। লালচক মার্কেট পেরিয়েই আমরা চলে গেলাম গুলমার্গের দিকে। গুলমার্গের যে মেন গেট ইন দা সেন্স, যেখান থেকে পাহাড়ের দিকে একটু আপের দিকে আমরা যাব, তার আগেই আমাদের গাড়িকে ঘিরে ধরলো একদল ওখানকার কাশ্মীরি লোক। কি জন্য ঘিরে ধরলো বুঝতে পারলাম না প্রথমে। তারপরে একটা জায়গার মধ্যে আমাদের, সেখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে পার্কিং টাইপের একটা জায়গা, সেখানে আমাদের গাড়িটা ঢুকিয়ে দিল। গাড়িতে বসে ভাবছি কি ব্যাপার। হঠাৎ করে দেখি প্রচুর হকার যে যার মতো এসে আমাদের গাড়ির সামনে হকারি করতে লাগলো। যা তার মধ্যে কিছু লোকের কাছে আছে গ্লাভস, কিছু লোকের কাছে আছে বরফে যাওয়ার জন্য সানগ্লাস, কিছু লোকের কাছে আছে মোজা, কিছু লোকের কাছে আছে টুপি, মেয়েদের টুপি, ছেলেদের টুপি, নানান রকমের টুপি। আমরাও একটুখানি ওতে পরে কিনতে লাগলাম টুকটাক। একটা সানগ্লাস কিনলাম, একটা গ্লাভস কিনলাম, একটা টুপি কিনলাম। তারপরে দেখি কিছু যে লোকগুলো আসল ঘিরে ধরেছিল, সে তারা বলছে যে বরফে যেতে গেলে কোট এবং গামবুট ওদের কাছ থেকেই নিতে হবে, না হলে যাওয়া যাবে না। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা এরকম কেন। যাই হোক, নিশ্চয়ই কোনো ওখানে সিন্ডিকেটের ব্যাপার আছে, যার জন্য সেগুলো লোকজন টুরিস্টদের কাছ থেকে জোর করে এগুলো পাওয়া আদায় করছে। তো আমরা কিছু নিইনি, আমরা শুধু গামবুট নিয়েছিলাম। আমাদের যথেষ্ট ভালো ফেদার জ্যাকেট পরা ছিল, সেই জন্য আমরা কেউ কোট আর টুপি ওদের কাছ থেকে নিইনি। আমরা গামবুট নিলাম। গামবুটের পার গামবুট, আমরা মোটামুটি 17 জন লোক ছিলাম, তার মধ্যে 10 জন লোক গামবুট নিল। পার গামবুট 100 টাকা করে নিল। আমরা জুতোটা তাদের একটা ঘরে, যেমন দক্ষিণেশ্বর মন্দিরে যেমন জুতো খুলে রেখে ওদের কাছ থেকে প্রসাদ নিতে হয়, তেমনি ওখানে ওদের একটা গুমটি আছে, সেখানে আপনাদের জুতোটা মোজাটা খুলে রাখুন, নিজের গামবুট পরুন, গামবুট পরে আবার গাড়িতে চলে যান। ফেরার সময় গামবুটটা খুলে ওদের দিয়ে দিন, আর তারপরে নিজের জুতো নিয়ে আপনি নিজের জুতো পরে গাড়িতে করে আবার গুলমার্গ ছেড়ে বেরিয়ে যান। সেই রকম অনুযায়ী গামবুট নিলাম। গামবুট নিয়ে, গামবুটটা সত্যি কাজের জিনিস ছিল। গামবুট না নিলে হয়তো বরফের মধ্যে আমাদের চলতে অসুবিধা হতো। তো সেই জন্য আমরা খুব প্লিজড গামবুটটা পেয়ে। 100 টাকা করে গামবুট, আপনারা একটু দরদাম করে নেবেন। আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছিল, আর গামবুট ফিরিয়ে দিয়ে ওরা জুতো, যার জুতো তাকে ফিরিয়ে দেয়। তাদের জন্য কোনো রকম খারাপ ব্যবহার ওরা করে। আস্তে আস্তে আমরা পাহাড়ের রাস্তা দিয়ে ওঠা শুরু করলাম। যত উঠছি তত সুন্দর, ঝাউ গাছে ভর্তি, তার মধ্যে মাঝে মধ্যে বরফের পিক দেখা যাচ্ছে, তার মধ্যে আমাদের গাড়ির পাশে পাশে কোথাও কোথাও বরফ, তার মধ্যে আমাদের রাস্তার পাশে যে ঝাউবন, তার মধ্যে মধ্যে সুন্দর করে ছবির মতো বরফ পড়ে আছে, যেন ছবি এঁকে রেখেছে কেউ। যত যাচ্ছি তত সুন্দর, যত যাচ্ছি তত সুন্দর, মানে চোখ ফেরানো যাবে না, এতটাই সৌন্দর্য, তা মুখে বর্ণনা করা যায় না।
আস্তে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা আলটিমেট পৌঁছেই গেলাম সেই গুলমার্গে। গাড়িটা এক জায়গায় পার্ক করিয়ে আমরা যখন দাঁড়ালাম, যতদূর চোখ যাচ্ছে শুধু বরফই বরফ। বরফ, কি সুন্দর যে সে দৃশ্য, সে আপনাকে মানে ছবিতে আপনাদের যতখানি দেখাচ্ছি ততখানি আপনারা বোঝাতে পারবো, কিন্তু চোখে দেখার সৌন্দর্য আলাদা। আর গুলমার্গের কথাটা দুটো শব্দ নিয়ে তৈরি, একটা হচ্ছে গুল, একটা হচ্ছে মার্গ। গুল মানে ফুল, আর মার্গ মানে হচ্ছে বাগান। ফুলের বাগানকে গুলমার্গের সঙ্গে তুলনা করে তার নাম দেওয়া হয়েছে গুলমার্গ। আস্তে আস্তে আমরা বরফের মধ্যে নেমে পড়েছি, যে যার মতো হাঁটছি, মাঝে মধ্যে পা ডুবে যাচ্ছে, মাঝে মধ্যে পা ঠিক থাকছে। বরফটা কতটা ডিপ আমরা বুঝতে পারছি না, তবে পাটা মাঝে মধ্যে ডুবেই যাচ্ছে। গাম্বুট যেহেতু পরে এসেছিলাম সেহেতু আমাদের জুতো ভেজেনি এবং পায়ের মধ্যে বরফ ঢোকেনি, সেটা খুব অস্বস্তিকর। তাই আমরা নিশ্চিন্তে বরফের মধ্যে হেঁটে চলেছি। এখান থেকে একটু দূরেই একটা পয়েন্ট আছে যেখান থেকে রোপওয়ে রাইড শুরু হয়, দুটো ফেজে যায়, ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ। এখানে লোকাল লোকজন এখানে গন্ডোলা রাইডও বলে ওটাকে। তো সেই রাইড আমরা যেহেতু আমাদের হট করে ঠিক হয়েছিল ঘোরাটা, সেই জন্য এটা অন্তত 30-40 দিন আগে যদি আপনি বুক করতে পারেন টাইম স্লট দেখে, তবে আপনি গন্ডোলা রাইডের টিকিট পাবেন, না হলে আপনি গন্ডোলা রাইড করতে পারবেন না। কারণ কারেন্ট বুকিং এখন হয় না, মানে এতটাই ভিড় চলছে যে কারেন্ট বুকিং করা খুবই সমস্যা। হয়তো কোনো সময় যখন টুরিস্ট থাকে না তখন কারেন্ট বুকিং হয়, সেই জন্য আমরা গন্ডোলা রাইড বুক করতে পারিনি। ইচ্ছা রইল আবার কোনোদিন যাব, তখন আগে থেকে প্ল্যান করে গন্ডোলা বুকিং করে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ ঘুরে আসবো। সে নাকি শুনেছি অনেক আরো সুন্দর, আরো বরফ দেখা আমার ভাগ্যে হলো না এবারে। যাই হোক, আপনাদের কিছু ইনফরমেশন দিই গন্ডোলা রাইড সম্বন্ধে। মাঝে মধ্যে কিন্তু সেলফি চলছে, যে যার মতো সেলফি তুলে যাচ্ছি আমরা। যেখানে টুরিস্টদের গাড়ির পার্কিং হয় সেখান থেকে গন্ডোলা রাইডের পয়েন্টটা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত। তো আপনি হেঁটেও যেতে পারেন, আস্তে আস্তে বরফের পাশ দিয়ে দেখতে দেখতে হেঁটে চলে যেতে পারেন। আর না হলে ওখানে কিছু গাড়ি থাকে, 100 টাকা পার পার্সনে চার্জ নিয়ে আপনাদের ওই গন্ডোলা রাইডের ওই পয়েন্টটা পর্যন্ত পৌঁছে দেবে, আপনারা সেটাও নিতে পারেন। মাঝে মধ্যে কিন্তু ফটো সেশন বন্ধ নেই। অ্যাকচুয়ালি ভালো জায়গায় আসলে, এই বরফের মধ্যে আসলে অনেক বয়স্ক লোকেরাও বাচ্চা হয়ে যায়, পুরনো ছোটবেলার কথা মনে পড়ে, খেলার ইচ্ছা জাগে, তাই এদের কাণ্ড দেখুন। এবার বলি গন্ডোলা বা কেবল কারের টিকিটের কথা। নিচে থেকে স্টার্টিং পয়েন্ট থেকে ফেজ 1 কভার করার জন্য আপনার 800 টাকা মতো টিকিট লাগে, আর ফেজ 1 থেকে ফেজ 2 যেতে 1010 টাকার মতো টিকিট লাগে। আপনি ওদের ওয়েবসাইটে গেলেই তার টিকিটের দাম দেখতে পাবেন। সরাসরি ফেজ 2 টিকিট আপনি কাটতে পারবেন না, আগে আপনাকে ফেজ 1 বুক করতে হবে, তবেই আপনার কাছে পেজটা ওপেন হবে ফেজ 2 টিকিটের জন্য। আর একটা কথা বলি, দুটো কেবল কার কিন্তু আলাদা, মানে যেটা আপনার ফেজ 1 থেকে, মানে নিচে থেকে ফেজ 1 পর্যন্ত যাচ্ছে, সেখান থেকে আবার ফেজ 1 থেকে আবার নিচে অবধি ফিরে আসছে। আর একটা গুমটি ঘর আছে, মানে আর একটা স্টেশন আছে যেখান থেকে শুধু ফেজ 1 থেকে ফেজ 2 যায়, আবার ফেজ 2 থেকে ফেজ 1 ফিরে আসে। এটাই হচ্ছে টোটাল গন্ডোলা রাইডের সিস্টেম। আর বলা হয় এশিয়ার মধ্যে সব থেকে লংগেস্ট অ্যান্ড হাইয়েস্ট কেবল কার চালু আছে আমাদের এই গুলমার্গের মধ্যেই। দূরে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই সেই মন্দির যেখানে রাজেশ খান্না আর মমতাজের জয় জয় শিব শঙ্কর গানের শুটিংটা হয়েছিল। দূর থেকে দেখালাম এই কারণে, না হলে আপনারা ছবির সঙ্গে রিলেট করতে পারবেন না, সেই জন্য দূর থেকে দেখিয়ে দিলাম, ভালো করে দেখুন সেই মন্দির এটা। গুলমার্গে আমরা সেদিন কাটিয়েছিলাম প্রায় 3.5 থেকে 4 ঘন্টা বরফের ওপরে। তারপরে ওখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল, সাইডে আমাদের কার পার্কিং এর পাশে অনেক হোটেল আছে, সেখানে আপনি লাঞ্চ করতে পারেন, বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়। আমাদের যেহেতু ট্যুর কোম্পানির সঙ্গে ছিল, সেখানে আমাদের জন্য লাঞ্চ ওরা তৈরি করে নিয়ে গেছিল, ওদেরই একটা রেস্টুরেন্টের মধ্যে সেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছিল। আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে আমরা ফিরে এসেছিলাম সোজা শ্রীনগরের ডাল লেকের পাশে সেই হোটেলে। আর একটা কথা যেতে যেতে বলি, সেটা হচ্ছে আপনি যদি শুধু হেলিকপ্টার ওখান থেকে রাইড করতে চান, একটা হেলিকপ্টার সার্ভিস চালু আছে, যে হেলিকপ্টারটা আপনাকে কিছু কোথাও নামাবে না, ওখান থেকে আপনাকে ফ্লাই করাবে, করিয়ে ফেজ 1 ফেজ 2 ওপর দিয়ে আকাশের ওপরে চক্কর দিয়ে টোটাল একটুখানি ঘুরিয়ে এই 10 মিনিট 15 মিনিটের মধ্যে নিয়ে চলে আসবে আবার সেই নিচের স্টেশনে। সেই হেলিকপ্টারের চার্জ হচ্ছে পার হেড 8,500 টাকা। সেই হেলিকপ্টার কিন্তু আপনি ওখানে গিয়ে কারেন্ট টিকিট বুকিং করে আপনি সেই হেলিকপ্টার রাইড করতে পারেন। আরো একটা কথা বলি, যদি গুলমার্গে সমস্ত অ্যাক্টিভিটি করার প্ল্যান থাকে, মানে আপনি গন্ডোলা রাইডও করবেন, ফেজ 1 যাবেন, ফেজ 2 যাবেন, আরো স্নো অ্যাক্টিভিটি যেগুলো চালু আছে এখানে, যেমন বাইক রাইড, স্কি,
আরো বিভিন্ন রকমের যে সমস্ত রাইড চালু আছে সেগুলো যদি করতে হয় সকাল সকাল এসে পৌঁছান। যদি আপনি 12টা-1টার সময় এসে পৌঁছান, মানে আস্তে আস্তে আসছি যাবো করে, তাহলে আপনার গন্ডোলা রাইড করতে গিয়ে যতটা টাইম নষ্ট হবে বাকি অ্যাক্টিভিটি আপনি কিন্তু করতে পারবেন না। সেটা মাথায় রেখে আপনারা ট্যুর প্ল্যান করুন। তো বন্ধুরা, আমার চোখে কাশ্মীর দর্শন এই পর্যন্তই। আমি শুরু করেছিলাম অমৃতসর থেকে, তারপরে এসেছিলাম কাটরা থেকে পেহেলগাঁও থেকে শ্রীনগরের থেকে গুলমার্গ। টোটাল 5টা পর্বে আপনাদের কাছে আমার এই সামান্য ভিডিও পরিবেশন করলাম। জানি না আপনাদের ভালো লেগেছে কিনা। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করুন আর লাইক করুন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি কমেন্টে বলুন, আমি তার সরাসরি উত্তর দেব। আর আপনাদেরকে আবার অনুরোধ করছি, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানানোর এন্থু পাবো বা এনার্জি পাবো। আপনাদের জন্যই আমি এই ভিডিওগুলো বানাতে চেষ্টা করি। আর অল বাটন ক্লিক করে দিলে বেল আইকনের, তাহলে আমি যখনই কোনো ভিডিও বানাবো আপনাদের দেখতে হবে না, আপনাদের কাছে সরাসরি আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। নমস্কার।